শুনছো কফি হাউস, আর আমার সঙ্গে কিন্তু আজকে কফি হাউসে স্পেশাল গেস্ট রয়েছে। একদম তুমি শুনতে পাও আমাকে, আর যে অর্পিতাকে শুনতে পাও ঠিক বিকেল 4টে থেকে টানা 6টা, 2 ঘন্টা তোমার সঙ্গে আমার টানা আড্ডা চলে। আর সেখানে তো সিনেমার আপডেট, সিনেমার গান, সিনেমার গসিপ, এছাড়াও আরও অনেক কিছু চলে, সেগুলো আস্তে আস্তে ডিসক্লোজ করবো। তবে আজকে আমার সঙ্গে রয়েছে অনিন্দ সেনগুপ্ত, আর একবারে লাল রঙে সেজে এসেছে, ঠিক আছে, একদম চকলেট বয় ফ্লেভারটা আমরা আজকে পাচ্ছি। কেমন আছো আগে বলো অনিন্দ দা? ভালো আছি, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, 2 বছর পর। 2 বছর পর এক্স্যাক্টলি। আজকে আবারও তোমাকে আমার সাথে পেয়েছি, একটু জায়গাটা খালি পরিবর্তন হয়েছে। ঠিক ঠিক। তো একটু আজকে রেডিও স্টেশনে আছি আমরা। তোমার শুরুটা হয়েছিল রেডিও স্টেশন দিয়ে? না, টিভি দিয়ে, টিভি আগে পরে রেডিও, মাঝখানে রেডিও, কারেক্ট। হ্যাঁ, তো সেই রেডিও স্টেশনের ফ্লেভারটা কি কোথাও মিস করছো? কিছু মনে পড়ছে আজকে এখানে এসে? আমার সাথে এমনিতেই সব সময় থাকে, সো ইটস নট লাইক কি আমি এত বছর আগে, 30 বছর আগে তো রেডিও করতাম না, 5-7 বছর আগেই করতাম। ইনফ্যাক্ট আমি রেডিও ছাড়ি 2019-এর একদম শুরুতে। শোনা হয় এখন রেডিও? হ্যাঁ, কিন্তু এখন রেডিও মানে শোনা হয় না বলবো না, বাট দেন অ্যাগেন রেডিও হ্যাজ বিকাম মোর অফ সোশ্যাল মিডিয়া। সো এবং আজকেও আমরা সেটাই করছি। হ্যাঁ, কিন্তু এটা তাও তোমরা একটা অডিও লেয়ার যেরকম রেডিওতেও নর্মালি চালাবে, তো দ্য সোশ্যাল মিডিয়া পার্ট অফ রেডিও জকিস খুব বেশি, এক্সেপ্ট ফর যেটার একটা অডিও ভ্যালিউ আছে, সেইটা আই এম নট এ ভেরি বিগ কনজিউমার অফ সব সময়। বাট হ্যাঁ, শোনা হয়, ইটস ইয়ার ইন দ্য শোবিজ ইন্ডাস্ট্রি, প্লাস আই এম আ কনজিউমার, তো শোনা তো হয় বেশ। এবং আরও অনেক কিছু আজকে আমরা শুনতে পাবো অনিন্দদাকে, সেই কারণেই আজকে আমার সাথে গেস্ট করে আনা। তোমার সিনেমা চলছে এই মুহূর্তে তাহাদের কথা, তো সেটা নিয়ে একটু বলো না, শুটিং এক্সপিরিয়েন্স কেমন ছিল, কিরকম রেসপন্স পাচ্ছ এখন অডিয়েন্সের কাছ থেকে? সি, তাহাদের কথা অবভিয়াসলি ইজ আ নিশ ফিল্ম, মানে ইটস টার্গেটেড টুয়ার্ডস আ নিশ অডিয়েন্স। তাহাদের কথা ইজ আনলাইক অতি উত্তম, ইটস নট আ ভেরি মাস ফিল্ম। সেহেন অবস্থায় যেই রেসপন্সটা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, সেটা ইজ মানে আমি বলবো আমার আশার অধিক আর কি। আমি এতটা রেসপন্স আশা করিনি। সুব্রত যে ডিরেক্টর, সুব্রত হ্যাজ বিন ওয়ার্কিং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে অ্যাজ আ চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ডিরেক্টর। এটা ওর পরিচালক হিসেবে ডেবিউ, এবং সুব্রতর সাথে অন্য একটা ছবির মাধ্যমে আমার আলাপ হয়েছিল। সো ওয়েন হি কেম টু মি উইথ দিস ক্যারেক্টার, ইট ওয়াজ ইন্টারেস্টিং। যেই টপিকটা, সেটা হচ্ছে যে যেই সাহিত্যিকরা যারা আর কি সেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছতে পারেননি, যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায় হতে পারেননি, তাদের সৃষ্ট যেই চরিত্রগুলো, সেই চরিত্রগুলো কোথায় হারিয়ে যাচ্ছে। তো সেরকম একটা জায়গা থেকে, সো আই এম ওয়ান অফ দোজ ক্যারেক্টার্স, ওয়ান সেকেন্ড ক্রিয়েটেড ক্যারেক্টার্স ইনসাইড, মানে একজন সাহিত্যিকের দ্বারা সৃষ্ট একটা চরিত্র। তো সেইটা সাহিত্যিকের সৃষ্ট একটা চরিত্র, তো সেটা মজা হয়েছে প্লে করতে। শুটিং এক্সপিরিয়েন্স আমার আর রাজনন্দিনীরই ম্যাক্সিমাম সিনস ছিল একসঙ্গে আমাদের ট্র্যাকটাতে, আমরা সেটা দেখেছি। কারেক্ট। রাজনন্দিনী খুবই ব্রাইট শার্প একজন অভিনেত্রী, আমার থেকে অনেকটা ছোট, বাট দ্যাট ইজ ভেরি ইন্সপায়ারিং যে তা সত্ত্বেও যতটা ম্যাচুরিটি নিয়েও কাজ করার চেষ্টা করছে এবং কাজ করছে, ডেলিভার করছে, which was a very nice experience. It was a nice experience to co-act with her. আর তাছাড়া খুব বেশি দিন এক একজনের শুটিং ছিল না, যেহেতু অনেকগুলো ট্র্যাক আছে। আমার বোধহয় 3 দিন না 4 দিন ছিল, সকলেরই ওরকমভাবেই মতো ছিল। ইটস অ্যান এনসেম্বল থিং, কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এবং এখনও যে বাংলার দর্শক, এরকম ছবি বোধহয় বাংলাতেই এতটা চলতে পারে বা এতটা রেসপন্স পেতে পারে, যেহেতু ওই বই এবং সাহিত্যের জায়গাটা রয়েছে। সো সেটাতে যে মানুষ এখনো পর্যন্ত রেসপন্ড করছে, হলে যাচ্ছে দেখতে এবং ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে, সেইটা আমাদের কাছে পাওনা। বেশ, এই যে বলে হলে যাচ্ছে মানুষ রেসপন্স করছে, আর এখন এই সময় দাঁড়িয়ে তো আমরা সব মানুষজনকে খুব অ্যাভেলেবেল পাই আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে, সেটা যে কোনো প্ল্যাটফর্মেই হোক। অনিন্দ সেনগুপ্ত কোথাও একটু হারিয়ে গেছে, মানে খুব একটা অ্যাক্টিভ আজকাল পাই না অনিন্দ সেনগুপ্তকে, কেন? অনিন্দ সেনগুপ্ত তো কোনোদিনই সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ ছিল না, কিন্তু মানুষজন চাই যে একটু অ্যাক্টিভ হও। মানুষজনের কাছে আমি ক্ষমা প্রার্থী, মানে কিন্তু আমি সোশ্যাল মিডিয়াটা না ঠিক, ইটস নট, মানে আমার দৈনন্দিন জীবন তুলে ধরা সোশ্যাল মিডিয়াতে ইজ নট সামথিং উইচ কামস টু মি ন্যাচারালি। যদি আমার কোনো শখ আহ্লাদেরও জিনিস থাকে যেগুলো আমি এমনি এমনি করি, সে আমি ফুটবল খেলছি বা আমি গিটার বাজাচ্ছি, হোয়াট এভার ইট ইজ, I don't like putting those out on social media. These are my personal things. কখনো কোনো একটা জিনিস হঠাৎ করে ফুটবল খেলতে গেলে দুর্ধর্ষটা গোল করে ফেললাম হয়তো, এবং সেটার কেউ একটা ভিডিও তুলেছে, সেটা কখনো আপলোড
করবই না এরকম নিয়ম কিছু, মানে আমি নিজেকে কোনো মানে গসপেলে বাঁধিনি, আমার সেই আর্জটা নেই খুব একটা। সাধারণত যা যায় দেখবে পুরোটাই আমার কাজ সংক্রান্ত যায়, আর মাঝে সাঝে ছবি ভালো উঠলে সেই ভালো ছবিগুলো দিই, জাস্ট বিকজ আই অ্যাম ইন দ্য গ্ল্যামার ইন্ডাস্ট্রি, সো টু কিপ অন রিমাইন্ডিং পিপল অফ সর্টস। এটা কিছুটা ডিরেক্টরদের জন্য যে দেখো আমি আছি, আমাকে এই ধরনের চরিত্রে কাজ করা যায় ওই ধরনের। এক্সেপ্ট ফর দ্যাট আমি খুব একটা, আই এম নট আ পার্সন হু লাইকস এক্সপ্রেসিং অন আ রেগুলার বেসিস অন সোশ্যাল মিডিয়া। আই এম আ প্রাইভেট পার্সন দ্যাট ওয়ে। আর হ্যাঁ মানে তাছাড়া খুব একটা কিছু কিছু কনজাম্পশন সোশ্যাল, আমি ইউটিউব কনজিউম করি খুব। নিজে দেখতে ভালোবাসো, দেখাতে ভালোবাসো? দেখতে ভালোবাসি মানে আমার ওই বুড়ো আঙুল দিয়ে স্ক্রোল করার অভ্যাসটা নেই। আচ্ছা, আই নো সে ইনস্টাগ্রামে বা ফেসবুকে দেয়ার আর পার্টিকুলার পেজেস অর প্রোফাইলস উইচ আই নো আমি এক ধরনের নির্দিষ্ট কন্টেন্ট পাবো, সেইটাতে আমি ডিরেক্টলি যাই এবং গিয়ে করি। এবার সেইগুলো পেয়েছি কিরকম ভাবে, হয়তো কখনো একটু স্ক্রোল করেই পেয়েছি, কিন্তু সেই স্ক্রোলিং এর পিছনে আমার খুব একটা সময় যায় না দিনে। একদম সেটাই বলছিলাম, তাহলে তোমার কাছে সময় অনেক বেশি থাকে, কোয়ালিটি টাইম যেটা আমরা বলি স্পেন্ড করা, সেটা তুমি অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। কিন্তু অনিন্দদা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির তো একটু চেঞ্জেস হয়েছে, প্রচুর জায়গায় আমরা শুনি যে ইনস্টাগ্রামের ফলোয়ার থেকে কাজ পাওয়া যায়, যেখান থেকে তুমি মনে হয় না যে সেই কম্পিটিশনের থেকে অনেকটা পিছিয়ে আছো, বা কোথাও ফলোয়ার্স নেই বলে তুমি একটা কাজ পেলে না? আমি জানি না, যদি আমার ফলোয়ার্স না থাকার জন্য তথাকথিত কোনো পরিচালক যদি মনে করেন যে আমার ফলোয়ার্স নেই বলে আমাকে সেই কাজটা দেওয়া হবে না, দেন সো বি ইট, কিছু করার নেই, তাতে কোনো আফসোস নেই। না মানে কাজ পেলাম না আফসোস হলো, কিন্তু ফলোয়ার্স দেখে আমি অভিনয়ের কাজ পেতে চাই। কিন্তু সেটা তো এখন এই মুহূর্তে হচ্ছে, সেটা নিয়ে তুমি কি বলবে? আমি কোনোদিন ফেস করিনি এখনো পর্যন্ত। আই হ্যাভ থ্যাঙ্কফুলি মানে আমার 3টে ছবি রিলিজ হয়ে গেছে, আরও 4টে অ্যাকচুয়ালি যদি করক সিং হিন্দিটা ধরি জি5-এ, আর তাছাড়া ওটিটিতে বাংলা সিরিজ হিসেবে আই গেস 4টে মতো রিলিজড হয়ে গেছে, আরও একটা লাইনড আপ রয়েছে, ছবি 2খানারও ফিনিশড যেগুলো ফেস্টিভ্যাল সার্কিট ঘুরে পরবর্তীকালে কোনো সময় আসার কথা, একটা ছবি শুটিং চলছে। সো হোয়াট এভার ওয়ার্ক আই হ্যাভ গটন, আমাকে কোনো দিন কেউ সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সের কথা জিজ্ঞেস করেনি। সো আই এম লাকি দ্যাট ওয়ে। যদি হ্যাঁ কোথাও বোধ হয় ব্র্যান্ড এন্ডোর্সমেন্টস এনে এতে আই আন্ডারস্ট্যান্ড, আমাকে যারা ম্যানেজ করে ট্যালেন্টওয়ালা, সো আমার ম্যানেজারদের বলি না বলে যে অনিন্দ একটু সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সটা, কারণ দ্য ব্র্যান্ডস দে কাইন্ড অফ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ বিকজ দে থিঙ্ক, এটা দেবলিনা বলেছে আমি জানি না, মানে দেবলিনা বলেছে মানে আমার ম্যানেজার বলেছে, আমি বলছি যে যে ব্র্যান্ড আমার সাথে কাজ করতে ইচ্ছুক সেটা আমি ক্লেম করছি না, সেটা আমাকে বলা হয়েছে, আমি জানি না সেটা সত্যি কিনা। কিন্তু সোশ্যাল, যেহেতু একটা সোশ্যাল মিডিয়া ডেলিভারেবল থাকে, অ্যান্ড আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স ইজ লাইক 15,000 which is not মানে এখনকার স্ট্যান্ডার্ড অনুযায়ী, তো কখনো কখনো মিস হয়। সো আই এম ভেরি ক্লিয়ার অ্যাবাউট যে যদি সেটার জন্য মিস হয় তাহলে হলো, কিছু করার নেই, বিকজ আই হ্যাভ নট কাম ওভার হিয়ার অ্যাজ অফ নাও, অ্যাটলিস্ট আমার মাইন্ডসেট ইজ নট আমি এখানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হতে আসিনি, দ্যাটস নট মাই কি রেসপন্সিবিলিটি এরিয়া। আই এম আ পারফর্মার, সেটাতে যদি আমার সোশ্যাল ইনফ্লুয়েন্স বাড়ে, তার কিছুটা রিফ্লেকশন যদি সোশ্যাল মিডিয়াতেও হয়, আই এম মোর দ্যান হ্যাপি, সেটার জন্য যদি ব্র্যান্ডস আসে আমি অ্যাকসেপ্ট করবো। কিন্তু সোশ্যাল মিডিয়া ফলোয়ার বাড়ানোর জন্য যা যা করণীয় নির্দিষ্ট রূপে যা যা প্ল্যানিং করা হয়, সেগুলো আমার পক্ষে করা সম্ভব নয়, অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে। আমার 35 বছর বয়স, 2024, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটা মতামত। 5 বছর বাদে আমি কি বলবো আমি জানি না। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নিয়ে আমরা কথা বলছি, লাস্ট ওয়েব সিরিজ তোমার রিলিজ করেছে প্রেমে পড়া বারণ। অনিন্দ কি বলতে চায় সবাইকে প্রেমে পড়া বারণ, নাকি বলতে চায় না ঠিক আছে প্রেমে পড়ো? অনিন্দ কোনো রকম মানে এই বিষয়ে সাজেশন দিতেই চায় না, এটা হ্যাঁ না নাও না, না 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 না, প্রেমে পড়া বারণ আলাদা করে আমি বলছি না, কখনোই না। প্রেম হিউম্যান মানে মানব জাতির সবচেয়ে তীব্র অনুভূতিগুলোর মধ্যে একটা, সবচেয়ে ইন্টেন্স ইমোশনগুলোর মধ্যে একটা, ইফ নট দ্য মোস্ট ইন্টেন্স, এবং সেটাতে প্রত্যেকজন তার নিজের মতো করে সেটা পারসিভ করবে, তার নিজের মতো করে প্রেম হবে হবে না, প্রেম পাবে পাবে না, ক্ষণিকের জন্য পাবে কি কখনো পাবে না, এটা নিয়ে মানে একজন নির্দিষ্ট মানুষ হিসেবে মানে আমার শুধু মতামত বা আমার ফিলসফি ইজ নট অ্যাপ্লিকেবল জেনারেলি। প্রেম এতটাই ডাইভার্স যে কোনো অন্য হিউম্যান ইমোশনের মতো, যে এখানে কোনো রকম সাজেশন বা পরামর্শ দেওয়া আমার মতে বোকামো, বিকজ আলটিমেটলি লাইফ উইল প্যান আউট দ্য ওয়ে ইট হ্যাজ টু। তো তুমি কি শিখলে প্রেমে পড়ে? কোনো সময় তো প্রেম হয়েছিল, তো প্রেমে পড়ে নিজের কি হয়েছিল, শিক্ষাটা কি পেয়েছিল? কোনো শিক্ষা জানি না, মানে ওরকম ভাবে
শিক্ষা নিয়ে মানে অ্যাজ সি তুমি প্রেম বলো বা অন্য কোনো ধরনের হিউম্যান ইকুয়েশন বলো, আই গেস সব কিছুর ক্ষেত্রেই আমরা জীবনে একটা বেসিক কিছু 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 লেসেন্স পাই। সেটা যে শুধু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা নয়। সেইগুলো ওরকমভাবে অনেক ছোট 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 জিনিস আশা করা যায় 35 বছর বয়স হয়ে গেছে জীবন থেকে শিখেছি। কিন্তু ইটস ভেরি মানে তুমি যদি আমাকে এক কথায় বিশ্লেষণ করতে বলো বা একটা ফিলসফি এক কথায় দিতে বলো, আই ডোন্ট থিঙ্ক আই উইল বি এবল টু। আমি লাইফকে ওরমভাবে এক্সপ্লেন করে ফেলতে পারবো না। আচ্ছা, তো ঠিক আছে, সেটা তো এক্সপ্লেন করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এই যে বারবার এই নিয়ে আমি মনে হয় 2 থেকে 3 বার শুনলাম অনিন্দদা নিজের বয়সটা বলেছে, ঠিক আছে 35 বছর। 35 বছর এরকম ফিট অ্যান্ড ফাইন কি করে থাকা যায়? মানে কতটা তুমি খাও না, কতটা তুমি বডি ফিটনেস কীভাবে মেনটেন করছো নিজেকে এখনো? আমি খাই, সব খাই। আই এম আ হাই মেটাবলিক পারসন। আমলিচুর সিজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি সব খাই। আমাকে অ্যাকচুয়ালি আই হ্যাভ টু মেনটেন আ ভেরি হাই ক্যালোরিক ডায়েট বিকজ আমার মেটাবলিক রেট খুব হাই। তো আমার রোগা হওয়ার ধাঁচই বেশি। এটা মানে শুধু আমার যদি ইফ আই এম লুকিং ফিট অ্যান্ড ফাইন, শুধু আমার কৃতিত্ব না, কিছুটা জেনেটিক্সের জন্য ব্যাপারটা। তার সাথে আমি অবভিয়াসলি সব কিছু খাই, মানে জাস্ট একদম কিছু না মেনে ওরকম নয়। সো আমি ব্যায়ামও করি। শুটিং এর সময় কিছুই আমাদের করা হয় না, বাংলা সিনেমায় ওই সময়টুকু হয় না, কাউন্টার প্রোডাক্টিভ হয়। তাছাড়া আমি ব্যায়াম করি, খেলাধুলো করার চেষ্টা করি রেগুলার বেসিসে, এবং একটা বেসিক ডায়েট মেনটেন করার চেষ্টা করি, উইচ ইজ হাই ক্যালোরিক ডায়েট। না খাওয়া না, অনেকটা খেতে হয় আমাকে। আমার আলুর চপ বা ফুচকা খেয়ে মোটা হয়ে যাওয়ার ভয় নেই, তবে চেষ্টা করি অন্তত সপ্তাহে 5 থেকে 6 দিন যে কদিন ব্যায়াম করছি শুধু আলুর চপ ফুচকা না খেতে, কারণ নিউট্রিশিয়াস মিলসগুলো যাতে মিস না হয়ে যায়, ঠিকঠাক হয়। বাট তারপরে সপ্তাহে একদিন, ওয়েন ইউ মেনটেন আ রুল, তখন at times if you slip out of it তখন খুব একটা ওরকম মনে হয় না একেবারে। তো আমলিচু একদম পেট ভরে খাওয়া হচ্ছে। আমলিচু তো ভালো, আমলিচু তো ফল, সিজনাল ফ্রুটস, ওটা তো ডায়েট ওয়াইজ ইটস ভেরি গুড। মানে আমি যদি কোনোদিন একদিন সন্ধ্যাবেলা মনে হলো আলুর চপ খেতে, আমি তাই জন্য ভাববো বাবা আলুর চপ কি হবে, যেহেতু আই নো দ্যাট আই এম নর্মালি মেনটেনিং, আই ট্রাই অ্যান্ড মেনটেন হিউম্যানলি পসিবল যতটা। এবং ফিটনেস ইজ অলসো ইটস এন এক্সপেন্সিভ থিং, পুরোটা মেনটেন করা। এবং আমরা তো হিন্দি ছবি বা তামিল তেলেগু ছবিতে কাজ করি না, প্লাস আমি মেগা সিরিয়ালও করি না এখনো পর্যন্ত। সো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, it's the payment standards are not that high, যেটা মেইনটেইন করার জন্য যে খরচটা হয়। সো বাট আই ট্রাই মাই বেস্ট অ্যান্ড মানে ঠিক আছে, খুব বেশি কারণে ফিট অ্যান্ড ফাইনই আছে, কোনো অসুবিধা নেই তার জন্য। তো আমরা কথা বলছিলাম প্রেমে পড়া বারণ নিয়ে। আমরা একটা নতুন পেয়ার পেয়েছিলাম, দেবচন্দ্রিমার সঙ্গে তোমার জুটিটা। দেবচন্দ্রিমার সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুব ভালো, আমার থেকে অনেকটা ছোট, মিষ্টি একটা মেয়ে। শি ওয়াজ প্রেপড ইনাফ, মানে ওর সাথে আমার ব্যক্তিগত সাংঘাতিক যে সখ্য হয়েছে বা সাংঘাতিক আলোচনা বা কথোপকথন হয়েছে শুটিংয়ের ফ্লোর ছাড়া বা প্রমোশনের সময় ছাড়া, সেটা নয়, শুটিংয়ের সময় এবং প্রমোশনের সময় যেই ইন্টারাকশন হয়েছে। ইজ ভেরি সুইট, হার্ড ওয়ার্কিং। ও মোটামুটি নিজের লাইনস প্রিপেয়ার করে আসে, ওয়েন শি ইজ অন দ্য সেট, ফলোজ দি ইনস্ট্রাকশনস, ডিরেক্টর যা যা বলছে সেটা বোঝার চেষ্টা করে, সেটা ডেলিভার করার চেষ্টা করে টু দ্য বেস্ট অফ her capability. She's professional and that is what as a co-professional I regard the most. তোমার পেশাদারিত্ব আর কি, ভালো শিল্পী হবে না ভালো শিল্পী হতে পারবে না, তোমার কতটা প্রতিভা সেগুলো তো আমাদের হাতে নেই পুরোপুরি, কিন্তু তুমি কতটা প্রফেশনাল বা পেশাদারিত্বের ছাপ ছাড়ছো নিজের কলিগসদের, নিজের সহকর্মীদের সাথে কাজ করার সময়, সেইটা আমার কাছে খুব ম্যাটার করে। তো সেইটা ছিল ওর মধ্যে। এখন হিন্দিতে লিড ক্যারেক্টার করছে দেবচন্দ্রিমা, তো কোনো কথা বলা হয়েছে তারপরে? না 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 না, সিরিয়াল থেকে দেখা হচ্ছে? না না না, সিরিয়াল আমি খুব একটা, ইভেন ইফ আই হ্যাভ টু ডু আ সিরিয়াল ইন ফিউচার, কখনো যদি করতেও হয় আমাকে, আই ডোন্ট থিংক আই এম গোইং টু ওয়াচ সিরিয়ালস আ লট। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, মানে মোটামুটি সিনেমা আমরা দেখে নিয়েছি, ওয়েব সিরিজে দেখে নিয়েছি, মোটামুটি আরো অনেকগুলো জনারেই আমরা পেয়েছি, সেখানে ফুটবল হোক কমেন্ট্রেটর হিসেবে পেয়েছি। তো টিভি সিরিয়ালের কি কোনো সুযোগ আসছে নাকি, তুমি করছো না? আমি এখনো পর্যন্ত আই হ্যাভ বিন ফরচুনেট দ্যাট আই হ্যাভ বিন অফার্ড, বাট আমি এখনো পর্যন্ত না বলেছি। আই নেভার সে নেভার, বিকজ আমরা জানি না জীবন আমাদের কোথায় নিয়ে যায়, জানি না, যদি কখনো মনে হয় তাহলে করব। বেশ, তো একটু অন্য দিকে আসি, কাজ নিয়ে তো কথা হচ্ছে, কাজ ছাড়া ফুটবল না ক্রিকেট কোনটা বেশি ভালোবাসো? ফুটবল। ফুটবল যদি ভালোই বাসো তাহলে ক্রিকেটের কমেন্টেটর হিসেবে তোমার আইপিএল আমরা কেন দেখেছিলাম, ফুটবলে কেন পাইনি? খেলা, হ্যাঁ অবশ্যই খেলা ভালোবাসি আমি সার্বিকভাবে, আমার কমব্যাক স্পোর্টস খুব ভালো লাগে। আমি শুনবো আজকে খুবই, মানে এটা আমি ওদের সাথে মানে যে চ্যানেলটার সাথে আর কি কাজ করতে শুরু করি, বেসরকারি সংস্থান যেখানে এই খেলাগুলো দেখানো হয়, আমি প্রথম ওদের সাথে আমার শুরু হয় হচ্ছে কাজ 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে। সো তারপরে গত বছরের আইপিএল,
তারপরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ ওয়ার্ল্ড কাপের আগে, তারপরে ইন্ডিয়া অস্ট্রেলিয়া T20I সিরিজ, তারপরে আবার IPL। সো আমার সার্বিকভাবে ছোটবেলা থেকেই আমি খেলাধুলো খুব পছন্দ করি। আমার সব ধরনের খেলা প্রায় ভালো লাগে। আমি ফুটবলার হতেও চেয়েছিলাম। আমার কমব্যাট স্পোর্টসও খুব ভালো লাগে, বিশেষ করে বক্সিং। আই লাভ বক্সিং। ক্রিকেটও ভালো লাগে। ক্রিকেট ইজ ওয়ান অফ মাই লিস্ট ফেভারিট স্পোর্টসের তালিকায়, কিন্তু স্পোর্টস তো সার্বিকভাবে প্রিয় খুবই। এবং ক্রিকেটও মানে আমি ছোটবেলায় বছর খানেকের জন্য ক্রিকেট প্র্যাকটিসেও মানে কোচিং ক্যাম্পেও ছিলাম, কিন্তু তবে দেন ফুটবল টুক ওভার এন্ড এভরিথিং গট লস্ট। সো ক্রিকেটও সার্বিকভাবে আমি ছোটবেলা জুড়ে খেলেছি, বড়বেলায়ও খেলেছি। এবং সেইখানে এক্সপিরিয়েন্স বলতে আমি কমেন্ট্রিটা এর আগে পর্যন্ত গত মৌসুম পর্যন্ত করিনি। তার আগে পর্যন্ত ওদের প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ, মিড ম্যাচ অ্যানালিসিস শোজগুলো ওইগুলো অ্যাঙ্কারিং করতাম। তো এই বছর থেকে দে সাইড ওয়াই নট স্টার্ট কমেন্ট্রি এজ ওয়েল। আমি একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম, কিঞ্চিত নিমরাজি ছিলাম প্রথমে। তারপরে ভাবলাম যে ইটস ওকে, মানে আই এম ইন আ প্রফেশন। কারণ নিমরাজি ছিলাম কারণ কমেন্ট্রি ইজ আ ডিফারেন্ট স্কিল সেট। আমরা ধরে নিতে পারি ঠিকই বাচিক শিল্পই এক ধরনের, কিন্তু ওয়েন ইউর অ্যাঙ্কারিং অ্যান্ড ইউর কমেন্টেটিং দুটো আলাদা জিনিস। তো আই ডিড নট ওয়ান্ট টু মেক আ ফুল আউট অফ মাই সেলফ, সেই বিষয়ে আমি সচেতন ছিলাম। তারপর আনফ্যামিলিয়ার, যেহেতু কমেন্ট্রি করিনি এর আগে কোনো দিন। তারপরে ভাবলাম যে আমি এমন একটা প্রফেশনে আছি সেটা তো আনফ্যামিলিয়ারিটিতেই ভরা। সো ওয়াই নট ট্রাই। আর শুরু করলাম অ্যান্ড ভালো লাগতে শুরু করলো। মানে মনে হলো শুনতেও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তো ফিঙ্গার্স ক্রসড ইট ওয়ার্কড আউট। মানে মনে হলো আরো আমরা দেখতে পাবো এরকম হোপফুলি একদমই পাবো। তো এই যে আমরা কথা বলছি অনিন্দদা কাজ নিয়ে, আরো একটা স্বপ্ন পূরণ হয়েছে, তোমার ঝুড়িতে এসছে একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তো সেটার এক্সপিরিয়েন্স কেমন যখন তুমি জানতে পারলে তুমি নমিনেটেড এবং প্রাইজটা ফাইনালি তোমার হাতে? সেটা একটা ড্রিম কাম ট্রু মোমেন্ট না? অবভিয়াসলি, আই মিন দ্য ব্ল্যাক লেডি আমাদের অস্কারসের মতো ভারতবর্ষের। যদিও নমিনেটেড আমাকে বলা হয়েছিল আগে থেকে, ফিল্মফেয়ার থেকে খবর দেওয়া হয়েছিল। আর অন্য কোনো নমিনেশনের কথা কে নমিনেটেড ওরকম, বিকজ ডেবিউটান্ট ক্যাটাগরিতে ওরকমের নমিনেশনস কি বলবো ঘোষণা করা হয় না, সিলেক্ট করা হয়, একজনকে জাস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। দে আর ইনফর্ম দ্যাট ইউ আর নমিনেটেড, যারা নমিনেটেড থাকে। সো আমি নমিনেটেড ছিলাম। তার আগে BFJতেও অ্যাজ দ্য মোস্ট প্রমিসিং অ্যাক্টর আমি নমিনেটেড ছিলাম। তো সেদিনকেও গিয়েছিলাম। নমিনেশন পাওয়াটা এক ধরনের ক্রেডিবিলিটি, এক ধরনের গ্র্যাটিটিউড তোমার মধ্যে আনে। সেইটা আই ওয়াজ গ্রেটফুল যে আমি নমিনেটেড ছিলাম। পেলে ভাল লাগে না, আদারওয়াইজ ইটস নট দ্যাট অ্যাওয়ার্ডসই একমাত্র ওয়ে অফ ভ্যালিডেশন। কিন্তু কেউ যদি তোমাকে এক ধরনের স্বীকৃতি দেয় তাহলে মোটিভেশন তো হয়। তো BFJ তো নমিনেশন পেয়েছিলাম, সেটার জন্যও খুশি ছিলাম। ফিল্মফেয়ারও নমিনেশন পেয়েছিলাম, খুশি ছিলাম। এক্সপেক্ট আলাদা করে কিছু করে যায়নি। বাট ওয়েন দে অ্যানাউন্সড যে আই অ্যাম দ্য ওয়ান হুজ গট দ্য বেস্ট ডেবিউটান্ট মেল, তো স্বাভাবিকভাবেই স্বপ্ন পূরণের একটা মুহূর্ত ছিল। সেই মুহূর্তটা খুব তাড়াতাড়ি কেটে গেছিলো। সেই সময় কিছু খুব একটা রিয়েলাইজ করিনি। পরের দিন সকালবেলা অ্যাকচুয়ালি সিঙ্ক ইন করেছিল যে ও মাই গড, আই হ্যাভ আ ফিল্মফেয়ার নাও। আর তারপরে ফিল্মফেয়ার সেইবারে ম্যাগাজিন এডিশনটা যখন বেরিয়েছিল, তো সেখানে হ্যাঁ এক্স্যাক্টলি, সো দ্যাট ওয়াজ বিকজ হি ইজ মাই গড। তো মানে স্যারকে সবার একটা ড্রিম, আর সেই একই ম্যাগাজিনে ও দ্যাট ওয়াজ আই থট সেই সময় যে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারি, স্বেচ্ছা অবসর নিয়ে নিতে পারি। মাই জব ইজ ডান। প্রচুর ভালো ভালো কাজ এখন আমাদের দেখা বাকি, এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নয়, এত তাড়াতাড়ি আমরাও ছাড়বো না। আর অনিন্দদা, তোমাকে মানে এই প্রশ্নটা না করেই পারবো না। এক্সিকুয়ালস টু প্রেম একটা সুপার ডুপার হিট, এবং এখনো আমার মনে হয় ইউটিউবে আসে নানান রকম গানগুলোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আসা। এক্সিকুয়ালস টু প্রেম পার্ট 2 কি কোনোভাবে আমরা পেতে পারি? সেটার একটা আলাদা কিন্তু মানুষজনের প্রশ্ন। কোনো আইডিয়া নেই আমার। এটা পুরোপুরি সৃজিতদার অরিজিনাল স্ক্রিন প্লে, গল্প, প্রযোজনা SVF সিনেমাস। তো আই ডোন্ট নো, মানে আমিও কোনোদিন ক্রিয়েটিভলি ভেবে দেখিনি যে এটা সেকেন্ড পার্ট হতে পারে কিনা, কারণ গল্পটার আর্কটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। যদি কোনোদিন সৃজিত মুখার্জি SVF সিনেমাসের মনে হয়, এবং সেটাতে আমিও থাকবো কিনা, যদি তার কোনো আমরা এই জুটিটাকেই চাই। তোমরা বরঞ্চ তাহলে মানে আরো প্রোডিউসার্স এবং ডিরেক্টরসদের বলতে পারো যে এই জুটিটাকে নিয়ে আরো বিভিন্ন ধরনের যাতে কাজ করা যায়। আমরা কি পেতে পারি এরকম? মানে আমি আর শ্রুতি তো সবসময় যখনই আমাদের কোনো মিডিয়া ইন্টারাকশন, মানে আমরা কখনো যখন ইভেন্টসে গেলে, অবভিয়াসলি বিকজ আমাদের প্রথম ছবি একসঙ্গে, সো উই হ্যাভ এ ভেরি গুড ফ্রেন্ডস এজ ওয়েল, উই আর লাইক বাডিজ। তো পার্টিসে গেলে উই স্টিক টুগেদার, রাইট? তো
ওখানে যখন কেউ জিজ্ঞেস করে বা মিডিয়া কখনো জিজ্ঞেস করে, উই অলওয়েজ কিপ অন সিং প্লিজ কাস্ট আস টুগেদার, বিকজ আমি আরও যেহেতু বন্ধুত্বটা একদম, রয়েছে, তো হ্যাঁ। আমাদের মধ্যে সেই কমফর্ট জোনটাও রয়েছে কাজের কাজ ক্ষেত্রে করার, সুবিধে হয়, কাজের একদম। ক্ষেত্রে সুবিধা হয়। আই নো হোয়াট শি ইজ থিঙ্কিং অ্যাবাউট, শি নোজ হোয়াট আই এম একদম, থিঙ্কিং একদম। অ্যাবাউট, উই ক্যান ট্রাই মোর ডিফারেন্ট থিংস, অনেক কিছু চেষ্টা করা যেতে পারে হয়তো। তো আমরা সবসময় বলতে থাকি যে প্লিজ কাস্ট আস টুগেদার, বাট দেন অ্যাগেন আমাদের হাতে তো না, এটা প্রযোজক নিশ্চয়ই এবং আরো একটা পরিচালকদের ব্লকবাস্টার উপরে। আসার আগে একটু থমথমে হয়ে আছে, তারপরে ঝড়টা আসবে। আচ্ছা ঠিক আছে, তার জন্য আমরা ওয়েট করেই আছি। তো অনিন্দদা, এই এখন অফ টাইমটা কাটে কিভাবে সাধারণত, মানে যখন শুটিং থাকে না? প্রচুর প্রমোশনসে যেতে হয়, প্রচুর কিছু এখন থাকে, কিন্তু তাছাড়াও প্রচুর সময় থাকে, জাস্ট চিল করি, মানে ফুটবল খেলি, কি বলে, গান শুনি। আর নিজের কাজ দেখা হয় কখনো? না, লাস্ট কয়েকটা তো কোনোদিন না? দেখার না। আমি এক্সিকুলস, ইনফ্যাক্ট আমি লাস্ট অবভিয়াসলি একটা রিভিজিট করার জায়গা থাকে টু আন্ডারস্ট্যান্ড ওয়ের কি কি Improve চেঞ্জ করতে করতে পারি, পারতাম, হ্যাঁ, ইমপ্রুভ হ্যাঁ, করতে পারি সেই জায়গাটাতে। কিন্তু ফর দ্য লাস্ট 6-7 months or so আমি নিজের কাজ খুব একটা দেখছি না, জাস্ট বিন। লাস্ট কোন সিনেমাটা দেখা হয়েছে তাহলে? অতি উত্তম দেখেছি। হ্যাঁ, অতি উত্তম নিয়ে তো আমাদের কথা Specials, বলতেই হবে। অতি উত্তম Exactly, দেখেছি, হ্যাঁ, অতি উত্তম হ্যাঁ। দেখেছি। তারপরে ইনফ্যাক্ট প্রেমে পড়া বারণ তার আগে রিলিজ করেছিল। প্রেমে পড়া বারণ আমি না পুরোটা ওরমভাবে টানা দেখিনি। আচ্ছা। আমি করে কেটে কেটে। কেটে 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 দেখেছি, হ্যাঁ। বিকজ দ্যার স্পেসিফিক টোটন ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং, টোটন যে ডিরেক্টর অরিজিৎ চক্রবর্তী, প্রেমে পড়া বারণের, টোটনের স্টাইলাইজেশন এবং মেকিং প্রসেসটা আমার খুব ভালো লেগেছিল। আমার জেনুইনলি মনে হয়েছে হি নিউ হোয়াট হি ওয়ান্টেড অ্যান্ড হি ওয়াজ গেটিং দ্যাট আউট অফ ইট, লুক অ্যান্ড ফিল ওয়াইজ। তো সেইটা স্টাডি করার জন্য আর নিজে পারফরমেন্স আলাদা করে দেখার জন্য যাচ্ছে এখানে এটা আর্ক ওয়াইজ কি 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 করতে পারতাম। আর অতি উত্তম সুপার ডুপার হিট হয়েছে এবং 50তম সেলিব্রেশনও হলো অতি উত্তমের। কিরকম লেগেছে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি আবার শেয়ার করো? উত্তম কুমারের গলাটা, কণ্ঠস্বরটাতে এআই এর কিছুটা কাজ রয়েছে, কারণ অন্য একজন ডাবিং করেছেন, কিন্তু যেটা তোমার ভিজুয়ালটা সেটা এআই এর কোনো ভূমিকা নেই, সেটা রোটোস্কোপি বলে একটা একটা প্রযুক্তি, যেটা তোমার রবার্ট জেমেকিসের ছবি, টম হ্যাঙ্কসের ছবি, ফরেস্ট গাম্পে যেখানে আমরা দেখেছি রোটোস্কোপি করে, রোনাল্ড রিগানকে আনা হয়েছিল, এলভিস প্রেসলিকে আনা হয়েছিল, ইটস দ্য সেম টেকনোলজি। হাউএভার এটা পৃথিবীতে প্রথমবার যে কোনো সিনেমার ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স তাকে পুরোটা রোটোস্কোপি করে রাখা হয়েছে, এই নজির নেই এর আগে বিশ্ব সিনেমায়। তো সেটা ইজ আ হিউজ থিং, সেটার একটা পার্ট আমি। আর যেখানে বলা যেতে পারে বাংলা সিনেমার রিসোর্স তো অন্যান্য সমস্ত ভাষা, মানে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক ভাষা বলার তালিকায় প্রথম 10টাতে যেটা রয়েছে, তার মধ্যে বাংলা পঞ্চম বা ষষ্ঠ স্থানে রয়েছে। তো বাকি সবকটা ভাষার ইন্ডাস্ট্রি যতটা রিসোর্সফুল এবং সাকসেসফুল, বাংলা রাইট নাও ইজ নট, অতটা রিসোর্স নেই। সেইখানে দাঁড়িয়ে সেটা এক্সিকিউট করা গেছে, মানুষের যে ভাল লেগেছে, তারা যে ভালোবাসা দেখিয়েছে, সেটার জন্যই খুবই গ্রেটফুল আর কি। একবারই। তোমার সোশ্যাল মিডিয়াতে আমি জানি খুব একটা অ্যাক্টিভ না থাকলেও আমরা জাস্ট রিসেন্ট একটা সিনেমা না ছবি পোস্ট দেখেছি পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে তুমি। হ্যাঁ, সেটা ইনফ্যাক্ট সেটা 2023 একবারই। তো বোম্বেতে কি যাওয়া আসা এখন চলছে? কলকাতারও বোম্বে হচ্ছে নাকি? না, নট লাইক দ্যাট, মানে এই তোমার স্পোর্টস ব্রডকাস্টিং এর সূত্রে কলকাতা বোম্বে যাওয়া আসা চলতেই থাকে, কিন্তু তাছাড়া পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে ছবিটা, ওই শ্যুটটা কলকাতাতেই হয়েছিল। I was in Mumbai coincidentally when I got the call for that film. একটা কাস্টিং হাউস থেকে, যোগী ফিল্মস কাস্টিং বলে, ইটস এ ভেরি বড় কাস্টিং হাউস বম্বের। সো দে টোল্ড মি অ্যাবাউট দিস প্রজেক্ট। টু বি ভেরি অনেস্ট, ওরা আমার ক্যারেক্টারটা যতটা ছিল ছবিটাতে প্রেজেন্স, আই ওয়াজ টোল্ড আদারওয়াইজ। আই সেড ইয়েস। শুটিংয়ের সময় আমি বুঝতে পারলাম যে না, আরও কম। But then again, you reach a shooting floor, plus Pankaj Tripathi was there, Tony Dar সাথে প্রথম কাজ. There was nothing much to do in that film, for me, honestly speaking. So, but yeah, I'm a professional. I went on set and whatever the director asked of me, সেটা আমি করে নিয়েছি। তো বোম্বেতে কি কাজ করার জন্য কোনো চেষ্টা চলছে বা আমরা পেতে পারি তোমায়? না, আলাদা করে খুব একটা কিছু, I am a very lad person that way. যদি কিছু আসে সেটা লুফে নেবে আর কি, অবশ্যই, কিন্তু তাছাড়া আমি I don't really push myself যে এইটা ওইখানে, এখানে এটা ওইটা, এখানে 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 ওখানে। দেবলীনার মানে ট্যালেন্টওয়ালা আর কি, দে ট্রাই অ্যান্ড ডু অবভিয়াসলি গেট স্টাফ ফর মি। এবার যখন যদি কিছু ওয়ার্কআউট করে, দে অলসো নো হাউ আই অ্যাম অ্যাজ আ পার্সন, হাউ আই অ্যাম অ্যাজ আ পারফর্মার, অ্যান্ড আমি মানুষের মাই পার্সোনাল মাইন্ড স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ টু হাউ হোয়াট আই এম ওয়ার্কিং অ্যান্ড এভরিথিং।
সো দ্য পিপল হু ওয়ার্ক উইথ মি, বিশেষ করে আমার পিয়ারা সোশ্যাল মিডিয়া যে দেখে, সংজ্ঞা এবং সৌমিতা, এবং ট্যালেন্টওয়ালার ক্ষেত্রে দেবলীনা যে প্রাইমারিলি আমাকে ম্যানেজ করে, অ্যাসাইন যে আমার জন্যে, সো দে অলসো আর ভেরি মাচ, দে লাইক মাই, কি বলবো, দে লাইক মাই থেরাপিস্ট। মানে যদি মানুষ যেরকম নিজের সাইকোলজিস্টকে সব কিছু বলে, সো দে আর ভেরি অ্যালাইন উইথ হোয়াট আই এম ফিলিং ইনসাইড মাই হেড। এটা খুব দরকার। কারেক্ট, বিকজ আই হ্যাভ টু, ওরা আমার সাথে এত কাছ থেকে কাজ করছে আর ম্যানেজ করা, বুঝে গেছে মানুষটাকে। হ্যাঁ, তো দে আর কেপ্ট ইন দ্য লুপ যে আমি মাইন্ড স্পেস ওয়াইজ কেমন আছি। সো ওই অনুযায়ী ওরাও জানে কোথায় পিচ করতে হবে বা পিচ করতে হবে না, কোনটাতে আমি হ্যাঁ বলবো বা না বলবো। তো সেইভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে। ইয়েস। তো আপকামিং আর কি লাইন আপে আছে অনিন্দদা এই মুহূর্তে? এই মুহূর্তে একটা সিরিজ আছে অভ্রজিৎ সেনের ডিরেক্ট করা। অভ্রজিৎ সেন হচ্ছে যে ডাকঘর ডিরেক্ট করেছিল, অভ্র ডিরেক্ট করা, সেইটা একটা ওটিটিতে আসবে। দে হ্যাভ নট অ্যানাউন্সড ইট ইয়েট, তো তাই জন্য আমি ওটিটিটা বলতে পারছি না। কাস্টে আমি রয়েছি, সুহত্র রয়েছে, দিতিপ্রিয়া রয়েছে, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, আর উজান চ্যাটার্জি রয়েছে, প্রাইমারি কাস্টের কথা বলছি। আর তাছাড়া নর্থ কলকাতাকে নিয়ে একটা গল্প এবং তার সাথে একটা হালকা থ্রিল ফ্যাক্টর রয়েছে। হোপফুলি ইট ওয়ার্কস আউট। আর তাছাড়া পাভেলের ছবি করছি এখন, শুট যেটা ফার্স্ট শিডিউল, হ্যাঁ, পরাণ যাহা চায় বলে, যেটাতে ইন্দ্রনীল সেনগুপ্ত রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, অরুণিমা ঘোষ রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমি রয়েছি, রোশনিও রয়েছে ওখানে। উই আর নট পিটেড এগেনস্ট ইচ আদার, আলাদা এতে। সো দ্যাটস অলসো অ্যান এনসেম্বল কাস্ট। এইটা সেকেন্ড শিডিউল শ্যুটটার বাকি আছে, এই মাসের শেষের দিকে হবে। when it comes out we don't know, এটা is for the big screen। বেশ, তার মানে অনেকগুলো কাজ আমরা লাইন আপে দেখতে পাচ্ছি, অনেকগুলো কাজ এবার দুটো তো আপাতত লাইন আপ রয়েছে, এবং আমরা দেখতে পাবো। অনিন্দদা, এই মুহূর্তে তুমি বললে তোমার সঙ্গে যারা এই পেয়ার হয়েছে বেশিরভাগ সময় তারা বয়সে অনেকটা ছোট, এবং এই মুহূর্তে তো প্রচুর মানুষজন এই ইন্ডাস্ট্রিতে আসতেও চায়, তাদেরকে তুমি কি টিপস দেবে? মানে যারা নতুন কিছু জানে না, কোথায় গিয়ে কিভাবে কাজ অ্যাপ্রোচ করতে হবে বা যেতে হবে, তাদেরকে তুমি কি অ্যাডভাইস দেবে? আমার কোনো টিপস নেই, কারণ আমি জানি না, এটা ঠিক না, কারণ আমি জানি না আমি কিভাবে এসেছি। বিকজ সি, আমি আমার ক্যারিয়ার যখন শুরু করেছিলাম ইন দ্য কমিউনিকেশনস ইন্ডাস্ট্রি, আই ওয়াজ 20 years old, 15 বছর হয়ে গেল। তখন আমি কোনো এক সূত্রে, আমার এক চেনা মানুষ, সে একটি চ্যানেলে কাজ করতো, সেখানে সে তার একজন অ্যাঙ্কার দরকার ছিল তাদের, আমি গিয়ে স্ক্রিন টেস্ট দিয়েছিলাম, I got সিলেক্টেড, সেখানে 7 বছর চাকরি করি, তারপরে ওখান থেকে রেডিও 3 বছর, তারপরে ওখান থেকে অ্যাক্টিং অফার্স, হ্যাঁ, জাস্ট হয়ে গেছে। আই ডোন্ট নো হোয়াট টু ডু। যদি কেউ এখনও, তোমরা যদি ইফ ইউ আর স্টিল স্টাডিং ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশন, তাহলে তোমাদের যদি এখন থেকে কারোর যদি ভাবনা থাকে, তাহলে দে শুড ট্রাই অ্যান্ড ফলো দ্য প্রোটোকল। ট্রাই অ্যান্ড আফটার মানে গ্র্যাজুয়েশনের জন্যে সোশ্যাল সায়েন্সেসের কিছু পড়াশোনা নিয়ে কিছু নিয়ে করার চেষ্টা করো। তারপরে ট্রাই অ্যান্ড crack drama school, try and crack film school after that, and go through those processes. However, don't take yourself too seriously. Try and learn যতটা পারবে ওখান থেকে শেখার, এবং তারপরে আবার এসে শুধু যে এইগুলোর মধ্যে দিয়ে গেলে, এটা আমার ব্যক্তিগত আমার মতামত, আমি যে একদম ধ্রুব সত্য বলছি সেটার কোনো মানে নেই বা বানিয়ে দিচ্ছি সেটা নয়। তারপরে এসে আবার যখন when you come to the real professional world, there are things যেগুলো হবে, মনে হবে যে এইটা ওখানে শিখিয়েছিল স্টুডেন্ট স্কুলে, কিন্তু এটা তো এই those things you will cope with. তো যদি এখনো পর্যন্ত তোমরা ক্লাস 11, 12 বা গ্র্যাজুয়েশন সেগমেন্টে থাকো, ট্রাই অ্যান্ড গো থ্রু দ্যাট, থিয়েটার করো, সমস্ত কিছু করো, বাট ডোন্ট অলসো কনসিডার থিয়েটার টু বি জাস্ট আ স্টেপিং স্টোন ফর সিনেমা or সিরিয়াল। মানে থিয়েটার ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। থিয়েটার করো নিজের আনন্দের জন্য, থিয়েটার করো, সিনেমা বা ইয়ে করার জন্য থিয়েটার, ওটা দ্যাটস নট আ ফিল্ম স্কুল যে থিয়েটার করে প্র্যাকটিস করবো, মানে গানের ক্লাসে আর কি তারপরে গান গাইবো, ইটস নট লাইক দ্যাট, দুটো আলাদা জিনিস। ইউল ফিগার আউট ইউর ওন ওয়ে, কারোর যদি হওয়ার থাকে। বেশ, তো যারা এই মুহূর্তে 11-12 পড়ছো বা গ্র্যাজুয়েশন করছো, তাদের জন্য টিপস দিয়ে দিয়েছে অনিন্দদা, কিন্তু একটু আমি অনিন্দদাকে সেই সময়ের কথা জিজ্ঞেস করবো যেই সময় তোমার স্কুল লাইফটা কাটছে, যে সময় আমরা সামার ভ্যাকেশনের ছুটি পেতাম, যেহেতু এখন এই মুহূর্তে সময়টাই তাই চলছে। কিছু মনে পড়ে সেই পুরোনো দিনগুলো, যখন এত কিছু ছিল না, সোশ্যাল মিডিয়ার এত প্রেশার ছিল না, মানুষজনকে এতটা ফেস করার ছিল না, সেই সময়টা কেমন কাটতো অনিন্দদা? আমার তো খুব মজাতে কেটেছে। মানে আমরা যখন বাই দ্য টাইম উই ওয়ার ইন ক্লাস 8-9, ক্লাস 8-9-এ, ততদিনে বন্ধুদের গ্রুপ এতটাই আমাদের মানে জোরালো হয়ে গেছে যে সামার ভেকেশনটা নামকাওয়াস্তি হতো, কারণ সবসময় একসঙ্গেই থাকতাম আমরা। মানে আমাদের স্কুলের যে বন্ধুদের গ্রুপ ছিল, উই ওয়ার ভেরি ক্লোজলি নেট আর কি। তাদের মধ্যে এখনও বেশিরভাগের সাথেই যোগাযোগ আমার রয়েছে, এবং কয়েকজন তো এখনো পর্যন্ত ততটাই বন্ধু আর কি, মানে 25 বছর ধরে। হ্যাঁ, তো ওয়ান অফ মাই বেস্টেস্ট ফ্রেন্ড, আমরা মানে 2-3 জন, মানে 25 বছরের বেশি হয়ে গেছে আমরা আর কি, এতটাই কাছের বন্ধু এখনো। বাট
কি মানে জাস্ট মজা করতাম, আমরা নিজেদের মতো চিল করতাম, খেলতাম, ঘুরে বেড়াতাম, যা খুশি করতাম আর কি। সেই সময়টা মিস করো না কোথাও গিয়ে? না, আই গেস সেই সময়টা কাটানো হয়ে গেছে। সেই বরাবর তো এক সময়টা থাকে না, থেকে যাওয়া যায় না। প্রথম প্রেম মনে আছে এখনো? মানে প্রথম প্রেমে পড়া না প্রথম সম্পর্ক? দুটোই যদি শুনতে চাই। প্রথম প্রেমে পড়া আমার মনে হয় অনেক ছোটবেলা থেকে, মানে যখন প্রেম, হ্যাঁ ক্রাশ হিসেবে তখন থেকে শুরু হয়েছে। এইগুলো বোধহয় ক্লাস 3 থেকে শুরু হয়ে গেছে। আরও ছোটবেলায় যখন, একদম ছোটবেলায় যখন বড় বড় কোনো মাসি কাকিমা এদের প্রতি একটা মনে হতো, সেগুলো পরে রিয়েলাইজ করা। আর মানে সমবয়সী ক্রাশ বোধহয় প্রথম ক্লাস 3-4 নাগাদ হবে বোধহয়। আর মানে তখনও সেটা বুঝতে পাইনি ওরকম ক্রাশ, বাট না ক্রাশ বুঝতে পেরেছি তখন, মানে মনে হয়েছে। আর when I was in 3 or 4 তখন কোথায়, we are talking about আমরা 97-98 সালের কথা বলছি আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক বছর আগে। তো বুঝতে পারতাম না, মনে দুদু করতে, সেটা সব বয়সে বোঝা যায়, কারণ তখন 9-10 বছর বয়স হয়ে গেছে, সেইটুকুনি বোঝা যায়। অত বোকাও কেউ অত ছোটবেলায় আমরা না। আর তারপরে অফিসিয়ালি বোধহয় 15 বা 16 বছর বয়সে আই গেস আমার একটা জেনুইন সলিড একটু কয়েক মাসের ক্রাশ হয়েছিল। মাই ফার্স্ট রিলেশনশিপ ওয়াজ ওয়েন আই ওয়াজ প্রায় 18 বছর বয়স, প্রায়। প্রথম সম্পর্ক। হ্যাঁ, যোগাযোগ আছে কিনা জিজ্ঞেস করছি না। প্রথম সম্পর্কের সাথে যোগাযোগ খুব একটা নেই, মানে কোনো শত্রুতা নেই, জাস্ট হ্যাঁ কথা হয়, হ্যাঁ জাস্ট যোগাযোগ নেই। এই মুহূর্তে কি অনিন্দদা সিঙ্গেল? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু অন ক্যামেরা বলে দিয়েছে, ঠিক আছে? মানে আজকে থেকে তার মানে অনিন্দদার কাছে প্রচুর ডিএম যাবে, এটুকু আমি শিওর বলতেই পারি। আপাতত কনভারসেশনটা শেষ করবো। আমার শো কফি হাউস যেটা চলে আমার 4টে থেকে 6টা, আমার লিসেনার্সদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলে দাও অনিন্দদা। কফি হাউস লিসনার্সদের উদ্দেশ্য করে এইটাই বলা যে অর্পিতা খুবই ভালো কফি হাউস নিয়ে যেই ওর যে উদ্যোগটা এবং যেই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে, এবং আজকে আমাকে ইনভাইট করেছে। অন্যান্য সময় ও আরও অনেক বেটার, আরও ইন্টারেস্টিং গেস্টদের ইনভাইট করে। তুমিও ইন্টারেস্টিং অনিন্দদা, তুমিও সেম আমার কাছে, ঠিক আছে? বাট প্লিজ কফি হাউস শুনবেন, এবং যদি অর্পিতার কন্টেন্ট ভালো লাগে, কফি হাউস ভালো লাগে, তাহলে নিজের চেনা পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, ভাগ করে নেবেন, কারণ আনন্দ কখনো নিজের কাছে শুধু রেখে দিতে নেই, ভাগ করে নিতে হবে।